সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় প্রাণীবিদ্যা। প্রোগ্রাম সম্মান তৃতীয় বর্ষ, কোর্স কোড 233107। কোর্সের নাম ডেভেলপমেন্টাল বায়োলজি ও ইথোলজি। লেকচার 9 নাম্বার। লেকচারের শিরোনাম হচ্ছে মানব ভ্রূণ পরিস্ফুটন ও স্তন্যপায়ীর অমরাবিন্যাস। আমি তোমাদের সাথে আছি নাজমাতুস সাকিবা, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএম কলেজ, বরিশাল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা স্ক্রিনে একটি মরুলা দশা দেখতে পাচ্ছ। এর পূর্বে আমি যখন ক্লিভেজ করিয়েছি তখন অবশ্যই দেখেছো যে জাইগোট কিভাবে বিভাজিত হয়ে অনেকগুলো কোষে পরিণত হয়ে একটি দশায় আসে, সেটি হচ্ছে মরুলা দশা। মরুলা দশার পরে ব্লাস্টুলেশনে ব্লাস্টুলা তৈরি হয়। ব্লাস্টুলার পরে গ্যাস্টুলেশন প্রক্রিয়ায় কোষগুলোর বিন্যাস হয় এবং কোষগুলোর বিন্যাসের মাধ্যমে ভ্রূণের 3টি স্তরের আবির্ভাব ঘটে। যে স্তর 3টির নাম হচ্ছে মূলত একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। মেসোডার্ম সৃষ্টির মাধ্যমে মূলত এই একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম কোষগুলো বিভিন্ন জায়গায় বিন্যাসের মাধ্যমেই আমাদের দেহ সহ বিভিন্ন প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের বিন্যাস সংগঠিত হয়। তো এই ক্ষেত্রে এই দশাটির অবস্থার মাধ্যমেই আমরা কিভাবে মানুষ সৃষ্টি হয় সেই প্রক্রিয়াটি দেখতে পাচ্ছি নিচের ছবির মাধ্যমে। 56 দিন পর্যন্ত একটা ভ্রূণ কিভাবে বিকাশ লাভ করে। তো আজকের আমরা যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে মানব প্রজননতন্ত্র সম্পর্কে জানতে পারবো। মানুষের বয়ঃসন্ধিকালে যৌনচক্রের গর্ভকালীন হরমোনের ভূমিকা শিখতে পারবে। মানুষের ডিম্বাশয় চক্র সম্বন্ধে বলতে পারবে। মানব ভ্রূণ এবং এর পরিস্ফুটন সম্পর্কে বলতে পারবে। যমজ সন্তান সৃষ্টির কৌশল শিখতে পারবে। স্তন্যপায়ীর অমরার প্রকারভেদ করতে পারবে এবং মানব প্রজননতন্ত্র সাধারণত 2 প্রকার। একটি হচ্ছে পুং প্রজননতন্ত্র ও স্ত্রী প্রজননতন্ত্র। পুং প্রজননতন্ত্রের একটি চিত্র দেখতে পাচ্ছি। সেখানে আমরা যে অংশগুলো দেখতে পাচ্ছি তা হচ্ছে ব্লাডার, পাবলিক, পিউবিক বোন, ইউথ্রা, এই নালীটিকে বলা হয় ইউথ্রা, এটা হচ্ছে পেনিস, এপিডিডাইমিস, এটাকে বলা হয় এপিডিডাইমিস, এটা হচ্ছে টেস্টিস, সেমিনাল ডাক্ট, এটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, এটি হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, এখানে যে গ্ল্যান্ডটি দেখা যাচ্ছে, সেমিনাল ভেসিকল, প্রোস্টেট গ্ল্যান্ডের পাশেই সেমিনাল ভেসিকল, এবং পাশ থেকে আমাদের পরিপাক নালী শেষ অংশ রেকটাম, সেই রেকটামটি দেখতে পাচ্ছি। স্ত্রী প্রজননতন্ত্রের যে অংশগুলো আছে সেগুলো একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ইউট্রাস, এটা হচ্ছে সার্ভিক্স, এখানে এটা হচ্ছে ওভারি, এই দুই পাশে দুটি ওভারি থাকে। ইউট্রাস এবং ইউট্রাস থাকে মাঝখানে এবং দুই পাশে দুটি ওভারি, এবং এই নালীটাকে বলা হয় দুটি ওভারি বা ডিম্বাশয়ের যে নালীর সাথে কানেক্টেড থাকে সেই কানেক্টেড নাম হচ্ছে ফেলোপিয়ান টিউব। এটির নাম হচ্ছে ফেলোপিয়ান টিউব। এবার আমরা নামগুলোকে এক নজরে দেখতে পারবো। পুং প্রজননতন্ত্র হচ্ছে শুক্রাশয়, এপিডিডাইমিস, শুক্রনালী, সেমিনাল ভেসিকল, ক্ষেপণনালী, মূত্রনালী, কৃষ্ণ, প্রোস্টেট গ্রন্থি, বাল্বো ইউরিথ্রা বা কাউপার গ্রন্থি। স্ত্রী প্রজননতন্ত্রের ডিম্বাশয়, ডিম্বনালী, জরায়ু, যোনি। প্রজননতন্ত্রের একটি চিত্র আছে এখানে, এবং স্ত্রী প্রজননতন্ত্রের বিভিন্ন অংশের চিহ্নিতকরণ সহ একটি চিত্র দেখতে পাচ্ছি।
পাচ্ছ। মূলত পুং প্রজনন তন্ত্রের শুক্রাশয় থেকে যে শুক্রাণু উৎপন্ন হয় তার 3টি অংশ থাকে: মস্তক, মধ্যখণ্ড বা দেহ এবং লেজ। এবং ডিম্বাশয় থেকে যে উপাদানটি তৈরি হয় সেটি হচ্ছে ডিম্বাণু। তো ডিম্বাশয় এবং শুক্রাশয় এর মাধ্যমে জাইগোট সৃষ্টি হয়। বয়ঃসন্ধি বলতে আমরা বুঝি যে মূলত জীবনের যে পর্যায়ে নারী ও পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্যের উদ্ভব সহ প্রজননতন্ত্রের অঙ্গগুলো সক্রিয়তা লাভে সমর্থ হয় তাকেই বলা হয় বয়ঃসন্ধি। বয়ঃসন্ধির সময় মূলত বিভিন্ন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে বয়ঃসন্ধি আমাদের দেশের মেয়েদের বয়ঃসন্ধিকাল মূলত 11 থেকে 14 বছরের মেয়েদের বয়ঃসন্ধিকালে পৌঁছায় এবং ছেলেদের ক্ষেত্রে 13 থেকে 15 বছর। বয়ঃসন্ধিকালে মূলত ছেলে এবং মেয়ে সব মানুষেরই দৈহিক পরিবর্তন ঘটে, মানসিক পরিবর্তন ঘটে এবং শারীরিক পরিবর্তন ঘটে। দৈহিক, মানসিক এবং শারীরিক। শারীরিক পরিবর্তনের মধ্যে আমরা সাধারণত পুরুষদের ক্ষেত্রে দেখি গোঁফ দাড়ি গজায়, কণ্ঠস্বরের পরিবর্তন আসে এবং মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে এদের দেহ মনে নারীসুলভ বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় এবং চেহারার লাবণ্যতা ফুটে ওঠে। তো সেক্ষেত্রে আমরা এই বয়ঃসন্ধি সৃষ্টির সময় যে হরমোনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি আমরা দেখতে পারবো যে পিটুইটারি থেকে নিঃসৃত ইস্ট্রোজেন ও লিউটিনাইজিং হরমোন। এবং ইস্ট্রোজেন মূলত জরায়ুর মায়োমেট্রিয়াম ও এন্ডোমেট্রিয়াম স্তরের দ্রুত বর্ধন ঘটায়। ইস্ট্রোজেন যে হরমোনটি সেটি মেয়েদের ক্ষেত্রে যে জরায়ু তার মায়োমেট্রিয়াম ও এন্ডোমেট্রিয়াম স্তরের দ্রুত বর্ধন ঘটায়। আর ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয় মূলত আমাদের মস্তিষ্কে যে পিটুইটারি গ্রন্থি আছে সেই পিটুইটারি গ্রন্থি থেকে ইস্ট্রোজেন এবং লিউটিনাইজিং হরমোন নিঃসৃত হয়। লিউটিনাইজিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু স্খলনে সহায়তা করে। এছাড়া মূলত বয়ঃসন্ধিকালে বিভিন্ন হরমোনের সমন্বিত কার্যকলাপ নারী ও পুরুষের বয়ঃসন্ধিকালে এসে উপস্থিত হয়। বয়ঃসন্ধিক্ষণে পৌঁছালে অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত যে ফলিকল স্টিমুলেটিং হরমোন ও লিউটিনাইজিং হরমোন বিশেষ ভূমিকা পালন করে। অগ্রপিটুইটারি হরমোন ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন নিঃসরণ ত্বরান্বিত করে এবং মূলত অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণকে উদ্দীপ্ত করে। আর লিউটিনাইজিং হরমোন মূলত গ্রাফিয়ান ফলিকলের থেকে ডিম্বাণু স্খলনে সহায়তা করে। মানুষের স্ত্রী যৌন চক্রের হরমোনের ভূমিকা। অগ্রপিটুইটারি নিঃসৃত হরমোন আর হচ্ছে অগ্রপিটুইটারি নিঃসৃত হরমোন দুটি ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ আর আরেকটি হচ্ছে লিউটিনাইজিং হরমোন বা এলএইচ। আর ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। মূলত যৌনচক্র মানুষের যৌনচক্রকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ডিম্বাশয় চক্র আর একটি হচ্ছে জরায়ু চক্র। ডিম্বাশয় চক্র মূলত সামগ্রিকভাবে ডিম্বাশয়ের যে ঘটনাবলী ঘটে তাকে বলা হয় ডিম্বাশয়ের ঘটনাবলীকে ডিম্বাশয় চক্র এবং জরায়ু প্রাচীরের ঘটনাবলীকে বলা হয় জরায়ু চক্র। মূলত ডিম্বাশয়ের মুখ্য যৌন অঙ্গ। প্রতিটি যৌন হরমোনের দুটি ডিম্বাশয় থেকে সাধারণত একটি পরিপক্ক ডিম্বাণু উৎপন্ন হয়। আর জরায়ু হচ্ছে আনুষঙ্গিক অঙ্গ। যৌনচক্রের নির্দিষ্ট সময়ে নিষিক্ত ডিম্বাণুকে ধারণ করে জরায়ুর প্রাচীরের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে। ডিম্বাশয় ও জরায়ুর ঘটনাবলীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। উভয়ের ঘটনাবলী ছন্দমাফিক ঘটে এবং চক্রাকারে ঘটে। যৌনচক্র সংগঠিত ডিম্বাশয়ের চক্রকে বলা হয় ডিম্বাশয় চক্র এবং জরায়ু প্রাচীরে গঠিত চক্রকে বলা হয় জরায়ু চক্র।
তো মূলত যৌন চক্রে স্ত্রী হরমোনগুলো দুটো, অগ্রপিটুইটারি নিঃসৃত হরমোন আর হচ্ছে ডিম্বাশয় নিঃসৃত হরমোন। অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হয় ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর পিটুইটারি থেকে নিঃসৃত হয় ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, আর ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় ইস্ট্রোজেন হরমোন ও প্রজেস্টেরন হরমোন। তো এক্ষেত্রে গর্ভকালীন হরমোনের বিশেষ ভূমিকা আছে। গর্ভকালীন সময়ে যে হরমোনগুলো বিশেষ ভূমিকা পালন করে, যেমন হিউম্যান এইচসিজি মানে হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন হরমোন। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন হরমোন এটা ইমপ্লান্টেশনের পর মূত্রের উপস্থিতি বোঝা যায়। মানুষের গর্ভকালীন পরীক্ষা সাধারণত এই এইচসিজির উপস্থিতি দ্বারাই নির্ণয় করা হয়। এবং ইস্ট্রোজেন হরমোন মূলত জরায়ুর যে প্রাচীর তাকে সংকোচনে সহায়তা করে। ইস্ট্রোজেন হরমোন এবং জরায়ুর প্রাচীরের সংকোচনে সহায়তা করে। প্রজেস্টেরন হরমোন জরায়ুর প্রাচীর সংকোচনে বাধা দানে সহায়তা করে। জরায়ুর প্রাচীরটা যাতে সংকোচন হতে বাধা না পায়, বাধা দিতে এটা সহায়তা করে। প্রোল্যাকটিন হরমোন মূলত দুগ্ধ ক্ষরণে সহায়তা করে। হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন হরমোন ভ্রূণের বাড়তি পুষ্টি যোগায়। এবং রিল্যাক্সিন হরমোন জরায়ুর সার্ভিক্সকে প্রসারিত করে। এভাবে গর্ভকালীন যে বিভিন্ন হরমোন সমূহ সেগুলো হচ্ছে এইচসিজি, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, প্রোল্যাকটিন, হিউম্যান কোরিওনিক সোমাটোমরফোট্রপিন এবং রিল্যাক্সিন। এবার আমরা দেখব যে ডিম্বাশয় চক্র এবং জরায়ু চক্রের যে অংশগুলো আছে। ডিম্বাশয় চক্র যৌন চক্রে বা রজচক্রের বিভিন্ন সময় স্ত্রীলোকের ডিম্বাশয়ের মধ্যে যেসব ধারাবাহিক ও চক্রাকার পরিবর্তন সংঘটিত হয় তাকে ডিম্বাশয় চক্র বলে। ডিম্বাশয় চক্র কয়েকটি ধাপে সংঘটিত হয়। একটি হচ্ছে ফলিকলের বৃদ্ধি পর্যায়ে, ডিম্বাণু নিঃসরণ পর্যায়ে, লিউটিয়াল পর্যায়ে এবং সমাপনী পর্যায়ে। ফলিকলের বৃদ্ধি পর্যায়ে মূলত ভ্রূণদশায় ডিম্বাশয়কে ঘিরে জার্মিনাল এপিথেলিয়ামের একটি আবরণ থাকে। ভ্রূণ বিকাশের সাথে সাথে জার্মিনাল এপিথেলিয়াম থেকে আদি ও প্রাইমোর্ডিয়াল ডিম্বাণু পৃথক হয়ে ডিম্বাশয়ের কর্টেক্সে প্রবেশ করে। এ সময় ডিম্বাণুর এক স্তর এপিথেলিয়াম গ্রানুলোসা কোষ দ্বারা আবৃত থাকে এবং এই অবস্থাকে বলা হয় আদি প্রাইমোর্ডিয়াল ফলিকল। মূলত জন্মলগ্নে যে কোনো মেয়েদের জন্মের সময় এদের 7,50,000 প্রাইমোর্ডিয়াল ফলিকল থাকে, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে বা বয়সন্ধি গেলে এটি 4 লক্ষ প্রাইমোর্ডিয়াল ফলিকলে পরিণত হয় এবং সমগ্র প্রজননকালীন সময়ে 405টি ফলিকলই কেবল ডিম্বাণু উৎপন্ন করে, বাকিগুলো নষ্ট হয়ে যায়। মনোপেজ অর্থাৎ বয়সন্ধি রজচক্র স্থায়ীভাবে বন্ধ হয়ে গেলে কতিপয় প্রাইমোর্ডিয়াল ফলিকল যদি ডিম্বাশয়ে থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। শৈশবকালে প্রাইমোর্ডিয়াল ফলিকল বৃদ্ধি হয় না, কিন্তু বয়সন্ধিকালে অর্থাৎ 11 থেকে 15 বছর বয়সে ফলিকল স্টিমুলেটিং হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় সমগ্র ডিম্বাশয় সহ এর ফলিকলগুলো বৃদ্ধি পেতে শুরু করে। বৃদ্ধির প্রথম পর্যায়ে ডিম্বাণুটির আকার বৃদ্ধি পায়। এর চারিদিকে গ্রানুলোসা কোষের অতিরিক্ত একটি স্তর সৃষ্টি হয়। এছাড়াও গ্রানুলোসা কোষকে ঘিরে এক স্তর থিকা কোষের আবির্ভাব ঘটে। থিকা কোষগুলো ডিম্বাশয়ের স্ট্রোমা তৈরি করে। এই অবস্থায় ডিম্বাণুকে ঘিরে বিদ্যমান আবরণী পিণ্ডকে থিকা ইন্টারনা বলে। থিকা ইন্টারনা কোষগুলো পরে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন তৈরি করে। ইস্ট্রোজেন হরমোন অতিমাত্রায় ইস্ট্রোজেন হরমোন থাকে এবং তরলপূর্ণ একটি গহ্বরের আবির্ভাব ঘটে। অ্যান্ট্রাম গঠিত হওয়ার পর থিকা ও গ্রানুলোসার কোষগুলো বৃদ্ধি পেতে থাকে এবং এক পর্যায়ে কোষগুলোর ক্ষরণের মাত্রাও বেড়ে যায়। এই অবস্থায় বর্ধিষ্ণু ফলিকলকে ভেসিকুলার ফলিকল বলে। ফলিকলের বর্ধনশীল পর্যায়ে অগ্রপিটুইটারি কর্তৃক অল্পমাত্রায় লিউটিনাইজিং হরমোন নিষ্কাশিত হয় এবং ফলিকল স্টিমুলেটিং হরমোনের ক্রিয়াকে ত্বরান্বিত করে। এর ফলে ফলিকল স্টিমুলেটিং হরমোনের ক্রিয়াকেও প্রভাবিত করে। ফলিকলের এক মেরুতে থিকা এবং গ্রানুলোসা কোষের বৃদ্ধি অব্যাহত থাকে এবং এই পিণ্ডের মধ্যেই ডিম্বাণুর অবস্থান করে। স্ত্রী যৌনচক্রের প্রতি মাসে 20টি ডিম্বাশয় ফলিকল এভাবে বৃদ্ধি পায়। 1 সপ্তাহ বা ততোধিক কাল বৃদ্ধি
শেষে কোনো একটি ফলিকল অন্যগুলোর তুলনায় অতিমাত্রায় বৃদ্ধি পায় এবং অন্যগুলো আস্তে আস্তে চুপসে যায়। অতি বৃদ্ধি প্রাপ্ত ফলিকলই পর্যাপ্ত মাত্রায় ইস্ট্রোজেন ক্ষরণ করে এবং ইস্ট্রোজেনের ফিডব্যাক কৌশলের মাধ্যমে অগ্রপিটুইটারি থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন ক্ষরণ বাধাগ্রস্ত হয়। এই কারণে কম বর্ধিত ফলিকলগুলো চুপসে যায় এবং প্রতি মাসে একটি মাত্র ফলিকল থেকেই একটি করে ডিম্বাণু উৎপন্ন হয়। পূর্ণাঙ্গ ও পরিপক্ক ফলিকলকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। ডিম্বাণু নিঃসরণকালে বৃদ্ধিপ্রাপ্ত ফলিকলটির আকার 1 থেকে 1.5 সেন্টিমিটার পর্যন্ত হয়। স্বাভাবিক স্ত্রী লোকের যৌনচক্র শুরুর 14তম দিনে ডিম্বাণু নিঃসরণ ঘটে। ডিম্বাণু নিঃসরণের পূর্বে ফলিকলের বহিঃপ্রাচীর দ্রুত বৃদ্ধি পায় এবং ক্যাপসুলের কেন্দ্রে নিপল সদৃশ একটি ক্ষুদ্র এলাকা দেখা যায় যাকে বলা হয়, যার নাম হচ্ছে স্টিগমা। এর পরবর্তী দশাটি হচ্ছে ডিম্বাণু নিঃসরণ পর্যায়। ফলিকল চূড়ান্ত বৃদ্ধি এবং নিঃসরণের জন্য লুটিনাইজিং হরমোন অতি গুরুত্বপূর্ণ। ডিম্বাণু নিঃসরণের 2 দিন পূর্বে অগ্রপিটুইটারি কর্তৃক লুটিনাইজিং হরমোন ক্ষরণের হার 6 থেকে 10 গুণ বৃদ্ধি পায় এবং ডিম্বাণু নিঃসরণের 18 ঘন্টা পূর্বেই ক্ষরণের মাত্রা থাকে সর্বোচ্চ পরিমাণ। এ সময় লিউটিনাইজিং হরমোন থিকা ও গ্রানুলোসার কোষকে লিউটিন কোষে রূপান্তরিত করে। লিউটিন কোষ প্রজেস্টেরন ক্ষরণ শুরু করে। ডিম্বাণু নিঃসরণের 1 দিন পূর্বে যখন অল্প মাত্রায় প্রজেস্টেরন ক্ষরিত হয় তখন ইস্ট্রোজেন ক্ষরণের মাত্রা হ্রাস পায়। প্রজেস্টেরন ক্ষরণের কয়েক ঘন্টার মধ্যেই দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যা ডিম্বাণু নিঃসরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ফলিকলের থিকা এক্সটার্নাল প্রোটিওলাইটিক এনজাইম উৎপন্ন হয় যা ক্যাপসুলে প্রাচীর বিগলন ঘটায়। সমগ্র ফলিকল আরো স্ফীত হয়ে ওঠে এবং স্টিগমা অদৃশ্য হয়ে যায়। ফলিকলের স্ফীতি এবং স্টিগমা অদৃশ্য হওয়ার কারণে ফলিকল ভেঙে যায় এবং স্ত্রী যৌনচক্রের 14তম দিনে ডিম্বাণু অবমুক্ত হয়। লিউটিয়াল পর্যায়ে ফলিকল থেকে ডিম্বাণুর বহিষ্করণের কয়েক ঘন্টার মধ্যেই ফলিকলের অবশিষ্ট টিকাগুলো অতি দ্রুত ও রাসায়নিক পরিবর্তন ঘটে। এই প্রক্রিয়াকে লিউটিনাইজেশন বলে এবং সংশ্লিষ্ট কোষপিণ্ডকে কার্পাস লুটিয়াম বলে। কার্পাস লুটিয়াম প্রজেস্টেরন ও এস্ট্রোজেন হরমোন ক্ষরণ করে। এই কোষগুলো আকারে বৃদ্ধি পায় এবং কোষগুলোর মধ্যে লিপিড দশা সঞ্চিত হয়। এই কারণে কোষগুলো হলুদাভ বর্ণ ধারণ করে এবং এ ধরনের বর্ণের কারণে এদের লুটিয়াম বলা হয়। মূলত স্বাভাবিক স্ত্রী লোকের কার্পাস লুটিয়ামের আয়তন 1.5 সেন্টিমিটার। ডিম্বাণু বহিষ্করণের 7 থেকে 8 দিন পরেই কার্পাস লুটিয়ামের এই আয়তন লাভ করে এবং এরপর এরা চুপসে যায় এবং ডিম্বাণু বহিষ্করণের 12 দিনের মধ্যেই নিঃসরণ ক্ষরণ হারিয়ে ফেলে। এদের মধ্যে এ অবস্থায় কার্পাস অ্যাম্বলিকাস বলা হয়। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে যোজক কলা দ্বারা প্রতিস্থাপিত হয়। আর সমাপনী দশায় ডিম্বাশয় চক্রের লিউটিয়াল পর্যায়ের যে প্রচুর পরিমাণ ইস্ট্রোজেন ও অল্প মাত্রায় প্রজেস্টেরন ক্ষরিত হয় তার ফিডব্যাক কৌশলের সূচনা ঘটায় এবং এই কৌশলের মাধ্যমে ফলিকল স্টিমুলেটিং হরমোন ও লুটিনাইজিং হরমোন ক্ষরণের মাত্রা হ্রাস পায়। ফলশ্রুতিতে এই সময় ডিম্বাশয়ে নতুন কোনো ফলিকল সৃষ্টি হয় না এবং 12 দিন শেষে কার্পাস লুটিয়াম যখন বিনষ্ট হয়ে যায় তখন ফিডব্যাক কৌশল হিসেবে তখন ক্রিয়াশীল থাকে না। এই ঘটনা অগ্রপিটুইটারি পুনরায় নতুন করে ফলিকল স্টিমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোন ক্ষরণে সুযোগ করে দেয়। ফলিকল স্টিমুলেটিং হরমোন ও লুটিনাইজিং হরমোন বৃদ্ধি ঘটিয়ে পরবর্তী ডিম্বাশয় চক্রের জন্য সূচনা করে। এর পরবর্তী যে দশাটি সেটি হচ্ছে জরায়ু চক্র বা রজচক্র, ইউট্রাইন সাইকেল অথবা মিনস্ট্রুয়াল সাইকেল। ডিম্বাশয় চক্রের বিভিন্ন দশার সাথে সংগতি রক্ষা করে জরায়ু প্রাচীরে যে ধারাবাহিক চক্রাকার পরিবর্তন ঘটে তাকে রজচক্র বা জরায়ু চক্র বলা হয়। জরায়ুর এন্ডোমেট্রিয়ামে সংগঠিত কলাতাত্ত্বিক পরিবর্তনের উপর ভিত্তি করে জরায়ুর চক্রকে মূলত 4টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রমবর্ধনশীল বা প্রলিফারেটিভ দশা, আর একটা হচ্ছে লিউটিয়াম বা নিঃস্রাবী দশা, প্রাক রজদশা আর হচ্ছে রজদশা। মূলত প্রোটিওলাইটিক রজদশা 14 দিন পূর্বে ফলিকল ভেঙে ডিম্বাণু মুক্ত হলে এই দশাটির সমাপ্তি ঘটে। আর লিউটিয়াল নিঃস্রাবী হরমোন ক্ষরিত পদার্থের গ্লাইকোজেন থাকে এবং এই দশার স্থায়িত্বকাল গড়ে 12 দিন। আর প্রাক রজদশার এন্ডোমেট্রিয়ামের স্থানে স্থানে ভাঙন হয়, ফলশ্রুতিতে রজতরলের নিঃসরণ সহ রজ শুরু হয়। আর রজদশা মূলত এই দশা 4 থেকে 5 দিন স্থায়ী থাকে। 9 থেকে 15 বছর বয়সের মধ্যে রজদশা শুরু হতে পারে। সুস্থ দেহে প্রতি 28 দিন অন্তরই এই দশার পুনরাবৃত্তি ঘটে। 28 দিন পর পর পুনরাবৃত্তি ঘটে। আর 45 থেকে 50 বছর বয়স্কদের মধ্যে
এই চক্র স্থায়ীভাবে 45 থেকে 50 বছর বয়সের নারীদের এই চক্র স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। রজনিবৃত্ত এই অবস্থাকে বলা হয় রজনিবৃত্ত কাল বা মেনোপজ। এক্ষেত্রে পিটুইটারি এখানে আমরা একটি ডিম্বাশয় চক্র এবং জরায়ু চক্র দুইটা সমন্বিত দশা দেখতে পাচ্ছি, যে এখানে এটি হচ্ছে ডিম্বাশয়, মূলত ওভারি। এই ওভারি থেকেই ডিম্বাণু উৎপন্ন হয়। ফলিকলগুলো বৃদ্ধির মাধ্যমে একটি ফলিকল সর্বোচ্চ মাত্রায় বৃদ্ধি পায় এবং সেখান থেকে একটি ডিম্বাণু তৈরি হয়। এই ডিম্বাণুতে ওভুলেশন প্রক্রিয়া একটি ডিম্বাণু তৈরি হলো। এই ডিম্বাণুটির এখানে বিভিন্ন অংশের বর্ণনা দেওয়া হলো। এই ডিম্বাণুটি যখন পরিপূর্ণ এবং পরিপক্ক থাকে তখন সেই অবস্থায় শুক্রাণু দ্বারা যদি নিষিক্ত হয় তাহলে এটির যে অবস্থা আসে সেটি হচ্ছে জাইগোট দশা। জাইগোট দশার পরে এখানে ক্লিভেজ ঘটে। ক্লিভেজের মাধ্যমে একটি কোষ থেকে অনেকগুলো কোষ এবং সেখান থেকে মরুলা দশা। মরুলা দশার পরে গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়া। গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ার পরে এখানে ইমপ্লান্টেশন। জরায়ুতে এটি আবার পুনর্স্থাপিত হয়। জরায়ুতে এই স্থাপনের প্রক্রিয়াটিকে বলা হয় ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশনের পরে এটি জরায়ু থেকে বিভিন্ন পুষ্টি গ্রহণ করে পূর্ণাঙ্গ প্রাণীর সূচনা হয়। আর যদি এটি জাইগোট অবস্থা না যায় তখন এটি রজনিবৃত্তকারী দশা বা রজচক্র, জরায়ুর রজচক্র দশার মাধ্যমে এই ডিম্বাণুটি ধ্বংস হয়ে পড়ে যায়। এটাকে বলা হয় রজচক্র বা রজদশা। মানব ভ্রূণ এবং এর পরিস্ফুটন। মূলত মানব ভ্রূণ এবং পরিস্ফুটনের কয়েকটি ধাপ আছে, যেমন ভ্রূণ বিকাশ, প্রাথমিক ভ্রূণ বিকাশ, ইমপ্লান্টেশন, আর হচ্ছে ইমপ্লান্টেশন পরবর্তী ভ্রূণ দশা। তো জাইগোট থেকে শিশু প্রাণী সৃষ্টি পর্যন্ত প্রাণীর এই অপূর্ণাঙ্গ এবং মধ্যবর্তী দশায় পরিলক্ষিত হয় যে তাকে বলা হয় ভ্রূণ। মানে জাইগোট থেকে শিশু প্রাণী সৃষ্টি পর্যন্ত যে প্রাণীর যে অপূর্ণাঙ্গ বা মধ্যবর্তী দশা সেটা হচ্ছে ভ্রূণ। নিষেকের মাধ্যমে জাইগোট সৃষ্টি হলে ভ্রূণ গঠনের সূচনা হয়। আর যে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে জাইগোট থেকে শিশু প্রাণীর সৃষ্টি হয় তাকে বলা হয় ভ্রূণ বিকাশ। মূলত ভ্রূণ বিকাশের প্রথম ধাপটা হচ্ছে নিষেক। নিষেকের মাধ্যমে জন্মলগ্নেই কন্যা শিশুদের দুটি ডিম্বাশয় থাকে এবং সেখানে 7,50,000 প্রাইমারি ওসিট থেকে বয়সন্তী গেলে এটি 2 লক্ষ থেকে 50 লক্ষ পর্যন্ত থাকে। রজচক্রের শুরুতে প্রতি চক্রে 14তম দিনে ডিম্বাশয় থেকে ফলিকল একটি বড় হয়ে ডিম্বাণু বিমুক্ত হয় এবং ডিম্বাণু বিমুক্তের 24 ঘন্টার পর ডিম্বাণুটি 24 ঘন্টা পর্যন্ত নিষেকের জন্য সক্রিয় থাকে। আর যৌন মিলনের সময় স্ত্রী পুরুষদের যে শুক্রাণু উৎপন্ন হয় সেটি মূলত 1/2 বিলিয়ন থাকে এবং এই 1/2 বিলিয়ন জমা থাকে যেগুলো যৌনি নালীতে প্রবেশ করার পর সেখান থেকে 1000 বা 3000 শুক্রাণু ফিলোপিয়ান নালীর অতিক্রম শেষে ডিম্বাণুর সন্নিকটে পৌঁছতে সক্ষম হয়। 1000 থেকে 3000 এবং 5 মিনিটের মধ্যে প্রথম শুক্রাণুটি ডিম্বাণুর ভিতরে ফিলোপিয়ান নালীর ভিতরে ডিম্বাশয়ে প্রান্তে হাজির হয় এবং স্ত্রী জননালীতে শুক্রাণু 24 থেকে 27 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকে এবং নিষেক ঘটাতে সক্ষম হয়। সাধারণত 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ সক্রিয়তা বজায় থাকে। শুক্রাণু এবং ডিম্বাণুর উভয় সক্রিয় অবস্থা পরস্পরের সান্নিধ্যে নিষেক নিশ্চিত করে। আর প্রাথমিক নিষেক নিশ্চিত করে এবং প্রাথমিক ভ্রূণ বিকাশ মূলত নিষেকের 36 ঘন্টা পরে জাইগোটের প্রথম বিভাজন তথা ভ্রূণ বিকাশ শুরু হয়। পরবর্তীতে 12 থেকে 24 ঘন্টা অন্তর অন্তর সংগঠিত হয়। ভ্রূণ বিকাশের এই পর্যায়ে ক্লিভেজ ঘটে এবং ব্লাস্টোমিয়ার উৎপন্ন হয় এবং গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়া উৎপন্ন হয়। জরায়ু গহ্বরে পৌঁছতে 3 দিন সময় লাগে। ফিলোপিয়ান নালী থেকে একটি জাইগোট জরায়ু প্রাচীর পর্যন্ত পৌঁছতে 3 দিন সময় লাগে। জরায়ু গহ্বরে পৌঁছানোর পর পূর্বোক্ত ব্লাস্টোমিয়ার পিণ্ডগুলো জরায়ুর মধ্যেই 4 থেকে 5 দিন অবস্থান করে এবং ব্লাস্টোমিয়ারগুলো মধ্যস্থলে সুস্পষ্ট গহ্বর তৈরি করে এবং এন্ডোমেট্রিয়াম ক্ষয়ের মাধ্যমে সঞ্চিত হতে থাকে এবং বড় একটা গহ্বরের সৃষ্টি করে এবং তরলপূর্ণ গহ্বরকে বলা হয় ব্লাস্টোসিল। জরায়ু নিঃসৃত এই সময় ভ্রূণ বিকাশের জন্য প্রয়োজনীয় জরায়ু নিঃসৃত তরল এই সময় ভ্রূণ বিকাশের ভ্রূণটিকে পুষ্টি সরবরাহ করে। বাহিরে থেকে অতিমাত্রায় এর পরবর্তীতে হচ্ছে ইমপ্লান্টেশন এবং ইমপ্লান্টেশনের পরবর্তী দশা হচ্ছে ইমপ্লান্টেশনের পরবর্তী দশা এরা একটা পূর্ণাঙ্গ প্রাণীতে আবির্ভাব ঘটে। এক্ষেত্রে মূলত আমরা একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি দেখতে পারি যে কিভাবে ভ্রূণ বিকাশ সংগঠিত হয়। ভ্রূণ বিকাশের বিভিন্ন দশাটা তোমরা এখানে দেখতে পাবে।
যে কিভাবে জাইগোট এবং জাইগোট সৃষ্টি হয় গ্যাস্ট্রুলেশন। আমি মূলত ইমপ্লান্টেশনের পরবর্তী যে দশাটা সেটি মূলত ভ্রূণ বিকাশের প্রথম 2 সপ্তাহের কে জার্মিনাল পিরিয়ড বলা হয়। জার্মিনাল পিরিয়ডের পর ভ্রূণ দ্রুত হারে বৃদ্ধি পায় এবং পরিস্ফুটনের 4 সপ্তাহ পর প্রথম অঙ্গসমূহের গঠন শুরু হয়ে যায়। এ সময় মূলত 5 মিলিমিটার এবং 0.02 গ্রাম হয়। 5 সপ্তাহে মস্তক বিকশিত হয়। ক্ষুদ্রাকার স্ফীতি রূপে হাত ও পায়ের পুরি আবির্ভাব ঘটে এবং বৃহৎ নলের মতো একটি হৃৎপিণ্ড গঠিত হয়। হৃৎপিণ্ডের স্পন্দন শুরু হয়ে যায়, রক্ত পাম্প করতে থাকে। আল্ট্রাসাউন্ড স্ক্যানে এটি ধরা পড়ে যে রক্তে পাম্প শুরু হয়েছে এবং ভ্রূণটি প্রায় 4 মিলিমিটার লম্বা হয়। 6 সপ্তাহে চক্ষু এবং কর্ণের গঠন শুরু হয়। 7ম সপ্তাহে আভ্যন্তরীণ সকল অঙ্গগুলো বিকশিত হতে থাকে। মুখমণ্ডলের সমস্ত অবয়ব লাভ করতে থাকে। হাত ও পায়ের গঠন পূর্ণতা লাভ করে। ভ্রূণটির দৈর্ঘ্য 17 মিলিমিটার হয়। জার্মিনাল পিরিয়ডের পরবর্তী 8 সপ্তাহে ভ্রূণের প্রধান অঙ্গসমূহ নিজস্ব গঠন লাভ করে। মূলত এখানে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে কিভাবে নিষেক সৃষ্টি হয়। নিষেকের মাধ্যমে এটি জাইগোটটির কিভাবে এখন ক্লিভেজ সম্পন্ন হবে সেটি আমরা দেখতে পারবো। এবং এক্ষেত্রে একটি জাইগোটের গ্যাস্ট্রুলেশন ব্লাস্টুলেশন পর্যায় শেষে যে দশাটি আসে সেটিকে বলা হয় ফিটাস দশা। নিষেকের প্রায় 2 মাস পর ভ্রূণটি একটি ফিটাসে পরিণত হয়। ভ্রূণ বিকাশের যে পর্যায়ে ভ্রূণের মধ্যে উহার পরিণত অবস্থায় প্রধান বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা যায় তাকেই বলা হয় ফিটাস। এর পরবর্তী ধাপ হলো এর বৃদ্ধি পর্যায়। তখন স্নায়ুতন্ত্র এন্ডোক্রাইন তন্ত্রের পরিস্ফুটন অব্যাহত থাকে। 7 দিনের মধ্যে ফিটাস বৃদ্ধি পেয়ে দৈর্ঘ্যে 28 মিলিমিটার হয় এবং 2.7 গ্রাম। ভ্রূণ বিকাশের 12 সপ্তাহের মধ্যেই পেশি, অস্থি, হাত ও পায়ের আঙ্গুল সৃষ্টি হতে থাকে এবং গোনাড সমূহ গঠিত হতে থাকে। এখানে দেখা যাচ্ছে যে কিভাবে ইমপ্লান্টেশন হয়। ইমপ্লান্টেশনের জন্য এটি জরায়ুর এন্ডোমেট্রিয়ামে গিয়ে প্রবেশ করে এবং সেখানে পুষ্টি গ্রহণের মাধ্যমে প্রিমিটিভ স্ট্রিক তৈরি হয় এবং আস্তে আস্তে এটি বৃদ্ধি পর্যায়ে ঘটতে থাকে। এটা যে দশাটি এটিকে বলা হয় প্রিমিটিভ স্ট্রিকের মাধ্যমে হাত ও পায়ের গঠন তৈরি হয় এবং শিশুটি 160 মিলিমিটার পর্যন্ত লম্বা হয় এবং 16 থেকে 20 সপ্তাহের মধ্যে শিশুর প্রথম নড়াচড়া ধরা পড়ে। এই যে এর এখন হার্টের গঠন তৈরি হচ্ছে এবং ভ্রূণ বিকাশের 24 ঘন্টার মধ্যে চোখের পাতা এবং 28 সপ্তাহে নড়াচড়া করে এবং স্পর্শ ও উচ্চ শব্দের প্রতি সাড়া দেয়। অ্যামনিয়নের তরল গলদকরণ করে, মূত্র সৃষ্টি করে এবং 30 সপ্তাহের মধ্যে শিশুর মস্তক নিম্নমুখী হতে অবস্থান করে। এই সময় শিশুটি 240 মিলিমিটার লম্বা হয়। এই অবস্থা থেকে বৃদ্ধি পেয়ে মেয়াদ শেষ হলে 40 সপ্তাহে ভ্রূণটির দৈর্ঘ্য 350 মিলিমিটার এবং ওজনে 3000 গ্রাম হয়। এরপর শিশু ভূমিষ্ঠ হয়। আমরা এখানে মূলত শিশুর ভ্রূণ বিকাশ মানে এর দেহের বিভিন্ন অঙ্গ ধীরে ধীরে কিভাবে বৃদ্ধি পায় সেটি দেখতে পাচ্ছি। এভাবে মূলত একটি শিশুর পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হয় এবং চোখের গঠন, হাতের নখের গঠন, মস্তকের গঠন এগুলো সবকিছুই
তাহলে একটি মানব শিশুর ভ্রূণ পরিস্ফুটনের এই 4টি ধাপ সম্পন্ন হওয়ার পরবর্তী ধাপে হচ্ছে পরবর্তীতে আমরা কিভাবে যমজ সন্তান সৃষ্টির কৌশল এটি সম্বন্ধে জানতে পারবো। যমজ সন্তান মূলত দুইটি উপায়ে, মনোজাইগোটিক বা অভিন্ন যমজ এবং জাইগোটিক বা ডাইজাইগোটিক বা ভিন্ন যমজ। ভিন্ন যমজ এবং বহু সন্তানের জন্ম। মূলত মনোজাইগোটিক, এখানে চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে একটি ডিম্বাণুকে একটি শুক্রাণু নিষিক্ত করে, নিষিক্ত করার পরে মূলত যে অবস্থায় আসে, নিষিক্ত করার পরে জাইগোটের পূর্ণাঙ্গ দশা, এবং জাইগোটটি থেকে মূলত অনেক সময় একই অমরা এরা পুষ্টি গ্রহণ করে। এরা যখন ভিন্ন অমরায় দুইভাবে তৈরি হতে পারে, একই অমরায় দুইটি পুষ্টি গ্রহণ করে অথবা ভিন্ন অমরায় এরা পুষ্টি গ্রহণ করে। এটি হচ্ছে মূলত একই অমরায় পুষ্টি গ্রহণ করা, এবং এটি হচ্ছে ভিন্ন অমরার মাধ্যমে এরা পুষ্টি গ্রহণ করে। এটা একই অমরা এবং ভিন্ন অমরার মাধ্যমে। এক্ষেত্রে একটি ডিম্বাণু থেকেও যেটা হয় সেটি হচ্ছে একই অমরার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে একই রকমের চেহারার, এবং ভিন্ন অমরার মাধ্যমে যেটি হয় সেটি হচ্ছে এটি হচ্ছে মনোকোরিয়নিক, একই অমরার মাধ্যমে যেটা, এবং আরেকটা হচ্ছে ডাইকোরিয়নিক। এক্ষেত্রে একটা ছেলে একটা মেয়ে, এবং এর মধ্যে অন্যান্য সন্তানদের যেভাবে চেহারায় অমিল থেকে যেটুকু মিল থাকা অমিল থাকা সেরকম হতে পারে, কিন্তু মনোজাইগোটিক বা অভিন্ন যমজ যারা, তাদের চেহারায় প্রায় হুবহু মিল থাকে, অনেকটাই মিল থাকে, একই রকমের থাকে। মূলত অনেক স্তন্যপায়ী একসাথে একাধিক সন্তান জন্ম দেয়। এক্ষেত্রে যারা একাধিক সন্তান জন্ম দেয় তাদের বলা হয় মাল্টিপ্যারাস, কিন্তু স্তন্যপায়ীদের আবার একেবারে একটি সন্তান জন্ম দেয়, এদের বলা হয় মনোপ্যারাস। এক্ষেত্রে আর্মাডিলাসও সবচেয়ে সর্বোচ্চ 4টি সন্তান জন্ম দিতে পারে। মানুষ মনোপ্যারাস হলেও সময় সময় একসাথে যমজ বা বহু সন্তানের জন্ম দেয়। উৎপত্তি ভেদে যমজ সন্তানকে দুটি পৃথক শ্রেণীতে ভাগ করা যায়, একজাইগোটিক বা মনোজাইগোটিক, আর মনোজাইগোটিক আরেকটা হচ্ছে ডাইজাইগোটিক বা ভিন্ন যমজ। আর বহু সন্তানও জন্ম, একের অধিক 2 এবং 3 সন্তানও মানুষ জন্ম দিতে পারে। এক্ষেত্রে এ সময় যমজ এই সন্তানদের থেকে উৎপন্ন হয় মনোজাইগোটিক বা অভিন্ন যমজ যারা, এরা একই লিঙ্গের অধিকারী হয়, স্থির হয়, দুটোটা স্ত্রী হবে, দুটোটা পুরুষ হবে। জেনেটিক গঠন অভিন্ন হওয়ায় এদের রক্তের গ্রুপ, কলার, অ্যান্টিজেনিক গুণাগুণ একই ধরনের হয়। প্রায় 33% অভিন্ন যমজের পৃথক প্লাসেন্টা বা অমরা থাকে। মূলত যে অভিন্ন যমজ হয় তাদের মধ্যে 33%-এর সম্ভাবনা থাকে যে পৃথক অমরা থাকবে, এবং এতে প্রমাণিত হয় যে প্লাসেন্টা গঠনের পূর্বেই পরিস্ফুটনের প্রাথমিক পর্যায়ে ব্লাস্টোমিয়ারগুলো পৃথক হয়ে দুটি ভিন্ন অভিন্ন যমজের জন্ম দেয়। অন্যান্য অভিন্ন যমজের একটি প্লাসেন্টা থাকে, এবং ভিতরের কোষপিণ্ড গঠনের পরপরই ভ্রূণটি বিচ্ছিন্ন হয়ে দুটি অভিন্ন যমজ সৃষ্টি হয়। যদি প্লাসেন্টার গঠনের পরে কিংবা অ্যামনিয়ন গঠনের পূর্বে ভ্রূণটি বিভক্তিকরণ ঘটে, তবে প্রতিটি ভ্রূণের নিজস্ব অ্যামনিয়ন থলি গঠিত হয়। অধিকাংশ অভিন্ন যমজে একটি অ্যামনিয়ন থলি থাকে এবং একক প্লাসেন্টা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে অভিন্ন যমজের একটি থলি এবং একটি প্লাসেন্টা থাকে। এক্ষেত্রে গর্ভধারণের 9 দিন পরে ভ্রূণের বিভক্তিকরণ ঘটে, কেননা অ্যামনিয়ন গঠন সম্পন্ন হয়ে যায়। এ সময় যমজ সন্তান পরস্পর যুক্ত থাকার ঝুঁকি থাকে। অ্যামনিয়ন গঠনের সময় অনেক সময় থাকে যে একই রকমের সন্তানের পিঠের দিক বা যে কোনো দিকে সংযুক্ত অবস্থা থাকে। এই অবস্থাকে বলা হয় সিয়ামিস টুইনিং। এই অবস্থায় বলা হয় সিমস টুইনিং, যখন দুটি একই রকমের কাছাকাছি এবং লেগে থাকে, এই অবস্থাটাকে বলা হয় সিমস টুইনিং। আর হচ্ছে ডাইজাইগোটিক হচ্ছে ভিন্ন যমজ, একসাথে 2 ডিম্বাণু নিঃসরণ এবং 2টি পৃথক শুক্রাণু দ্বারা নিষেকের ফলে 2টি ভিন্ন জাইগোট উৎপন্ন হয়, ভিন্ন যমজ সন্তান উৎপন্ন হয়। এক্ষেত্রে পৃথক প্লাসেন্টা থাকে এবং পৃথক অ্যামনিয়নের মধ্যে এদের পরিস্ফুটন ঘটে। ভিন্ন যমজ বিপরীত কিংবা একই লিঙ্গের অধিকারীও হতে পারে। একই পরিবারের অন্য ছেলে মেয়েদের মতোই এদের মধ্যে কোনো মিল, সম্পূর্ণ বাড়তি কোনো মিল থাকে না, এবং 75টির ক্ষেত্রে প্রতি 75টির ক্ষেত্রে একজোড়া যমজ সন্তান জন্মলাভ করে। এক্ষেত্রে 2/3 মানে 3 ভাগের 2 ভাগ হচ্ছে ডাইজাইগোটিক। বহু সন্তানের জন্ম, ভিন্ন ভিন্ন জাইগোট থেকে বহু সন্তান জন্ম হয়, এদের মধ্যে একজোড়া যমজ সন্তান থাকতে পারে। আমরা ছবির মাধ্যমে এভাবে মনোজাইগোটিক এবং ডাইজাইগোটিক দেখানো হয়েছে। অনেক সময় একই ডিম্বাণু থেকে তৈরি হয়, অনেক সময় ভিন্ন দুইটা ডিম্বাণুকেও দুইটা নিষিক্ত করলে, দুইটি শুক্রাণু নিষেকের মাধ্যমে ওইটি তৈরি হতে পারে।
সেটা আমরা এই যে 33% বললাম যে মনোজাইগোটিক হয় একই অম্লা থেকে, আর এটা হচ্ছে আলাদাভাবে দুটি তৈরি হয় ডাইকোরিয়ানিক, মনোজাইগোটিক ডাইকোরিয়ানিক। এখানে দুইটা ভিন্ন অম্লার মাধ্যমে একই অ্যামনিয়নের ভিতরে, আর দুইটা অম্লা একই এবং অম্লা এবং অ্যামনিয়ন একই। এই ক্ষেত্রে অনেক সময় দুটো লেগে যেতে পারে, যে সিয়ামস সেমস যে টুইনিং সেটা হচ্ছে অনেক সময় বিভিন্ন জায়গায় অংশ লেগে থাকে। এখানে আমরা আবার একটি মনোজাইগোটিক ডাইজাইগোটিকের একটি ছবি দেখতে পাচ্ছি। ইমপ্লান্টেশন, আমরা যে ইমপ্লান্টেশন বলেছি সেই ইমপ্লান্টেশনের প্রকারভেদ আছে। বিভিন্ন স্তন্যপায়ীতে বিভিন্ন রকমের ইমপ্লান্টেশন হয়ে থাকে। মূলত বিকাশমান ভ্রূণ জরায়ু প্রাচীরে আবদ্ধ হওয়ার ঘটনাকে ইমপ্লান্টেশন বলা হয়। স্তন্যপায়ীতে 3 ধরনের ইমপ্লান্টেশন দেখা যায়। একটা হচ্ছে কেন্দ্রীয় ইমপ্লান্টেশন, আরেকটি হচ্ছে উপকেন্দ্রিক ইমপ্লান্টেশন, আরেকটি হচ্ছে প্রাচীর মধ্যস্থ বা ইন্টারস্টিশিয়াল ইমপ্লান্টেশন। মূলত কেন্দ্রীয় ইমপ্লান্টেশন হচ্ছে মাংসাশী প্রাণী যেমন কুকুর, বিড়াল, এদের নিম্ন শ্রেণীর প্রাইমেট যেমন বানর, ছাগল, গরু, ছাগল, হরিণ ইত্যাদি খরগোশ জাতীয় প্রাণীদের ভ্রূণের জরায়ুর অন্তঃপ্রাচীর তলে যুক্ত থেকে জরায়ু গহ্বরে মুক্তভাবে ঝুলে থাকে। একে বলা হয় কেন্দ্রীয় বা সুপারফিসিয়াল ইমপ্লান্টেশন। আর উপকেন্দ্রিক ইমপ্লান্টেশন হচ্ছে জরায়ু প্রাচীরের মিউকাস আবরণী থেকে ভাঁজ সৃষ্টি হয়ে ভ্রূণকে ঘিরে ফেলে এবং ভ্রূণটি মূল জরায়ু গহ্বরে একটি খাদ বা পকেটের মতো অবস্থান করে। ইঁদুর, বিড়াল। প্রাচীর মধ্যস্থ ইমপ্লান্টেশনও, এটা হচ্ছে মানুষ, গেরিলা, শুকর, গিনিপিগ, সজারু, এদের এই ধরনের ইমপ্লান্টেশন দেখা যায়। মূলত স্তন্যপায়ীর অম্লার প্রকারভেদ। স্তন্যপায়ীর অম্লাকে উৎপত্তির ধরন অনুযায়ী অম্লাকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন কোরীয় ভাইটালাইন অম্লা, কোরীয় অ্যালান্টোইক অম্লা, কোরিয়নিক অম্লা। এরপর হচ্ছে মাতৃজরায়ু কলা ও ভ্রূণ কলার মধ্যে ঘনিষ্ঠতা ও সংবদ্ধতার মাত্রা অনুযায়ী অম্লাকে কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন নন রেসিডুয়াস, ডেসিডুয়াস এবং কন্ট্রাডেসিডুয়াস অম্লা। তো এক্ষেত্রে কোরিয়নের উপর ভিলাইয়ের বিন্যাস ও আকৃতি অনুযায়ী অম্লাকে কয়েক ভাগে ভাগ করা যায়। ডিফিউজ অম্লা, কোটিলেডোনারি অম্লা এবং ইন্টারমিডিয়েট অম্লা, আর হচ্ছে জোনারি অম্লা। ডিসকয়েডাল অম্লা, ডিসকয়েডাল অম্লাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মনোডিসকয়েডাল অম্লা, বাইডিসকয়েডাল অম্লা। এক্ষেত্রে কলাতাত্ত্বিক সম্পর্কের ভিত্তিতে অম্লাকে বলা যায় এপিথেলিও কোরিয়াল অম্লা, সিন্ড্রোমো কোরিয়াল অম্লা, এন্ডোথেলিও কোরিয়াল অম্লা, হিমো কোরিয়াল অম্লা এবং হিমো এন্ডোথেলিয়াল অম্লা। অম্লা আমাদের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ভ্রূণীয় সংযুক্তির ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পুষ্টি সংক্রান্ত ভ্রূণের পুষ্টি সরবরাহ ক্ষেত্রে রেশন পদার্থ, বিভিন্ন রেশন পদার্থ যে ভ্রূণে তৈরি হয় সেটি অম্লার মাধ্যমে বাহিরে নিষ্ক্রান্ত হয় রক্তের মাধ্যমে। শ্বসন গঠিত, শ্বসনের অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময় অম্লার মাধ্যমে ঘটে থাকে। হরমোন নিঃসরণ, বিভিন্ন রকমের হরমোনের ক্ষরণ এবং নিঃস্রাবণ দুটোর ক্ষেত্রে অম্লা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিরক্ষামূলক অম্লা বিভিন্ন রকমের পদার্থ উৎপন্ন করে যাতে ভ্রূণটি সুস্থ এবং শুভ্র থাকতে পারে, সেক্ষেত্রে এটা প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করে। এবং সঞ্চয় ভূমিকা, যে যখন ভ্রূণ খাবার মাদার যদি খাবার গ্রহণ নাও করে তবু ভ্রূণের পুষ্টি সরবরাহের ক্ষেত্রে ওরা খাদ্য গ্লাইকোজেন রূপে জমা রাখে। এবং বিপাকীয় ভূমিকা পালন করে খাদ্য এবং মাতৃপুষ্টি উৎস রূপে, মাতৃপুষ্টি মায়ের পুষ্টি থেকে পুষ্টির উৎস হিসেবে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি তা থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে তা হচ্ছে বয়ঃসন্ধি কাকে বলে, বয়ঃসন্ধিকালে কি কি পরিবর্তন হয়, দমস সন্তান সৃষ্টির কৌশল, ইমপ্লান্টেশন কত প্রকার ও কি কি, মানুষের অম্লার কাজ। এগুলো ছাড়াও স্তন্যপায়ী বিভিন্ন প্রকার অম্লার বিবরণ, এগুলো ভালোভাবে তোমরা অধ্যয়ন করবে এবং অনুশীলন করবে এবং ভালোভাবে সবাই পড়াশোনা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ থাকার চেষ্টা করবে। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সবাই যেন সুস্থভাবে থাকতে পারি সেদিকে সবাই লক্ষ্য রাখবে। সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু